প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। খুব মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি শোনার চেষ্টা করবে। আর সবাই নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকো। তো শুরু করছি আমি আমার ক্লাস। আমি আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি দশম শ্রেণীর অধ্যায় 16 বিষয় হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। তাহলে দশম শ্রেণীর 16 অধ্যায়ের লম্ব বৃত্তাকার শঙ্কু নিয়ে আমি তোমাদের ক্লাস নেব। এটা তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের 221 নম্বর পেজে পাবে। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা দেখে নেব যে তোমাদের এই লম্ব বৃত্তাকার শঙ্কুর এইখানে তোমাদেরকে কি কি বিষয়গুলি জানতে হবে। তোমাদেরকে যে বিষয়গুলি জানতে হবে অর্থাৎ আজকের আলোচ্য সূচি বাস্তবে দেখা লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির ঘনবস্তুর ধারণা পেতে হবে। 2 নম্বর জানতে হবে লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতল ও সমতলের ধারণা জানতে হবে। তৃতীয়ত তোমাদের জানতে হবে লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের ধারণা জানতে হবে। চতুর্থ নম্বর তোমাদের জানতে হবে লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের ধারণা। পঞ্চমত তোমাদের জানতে হবে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের ধারণা। আর শেষ যেটা জানতে হবে সেটি হচ্ছে পাঠ্যপুস্তকের অনুশীলনীর বিভিন্ন রকমের বাস্তব সমস্যা ও তাদের সমাধান তোমরা কিভাবে করবে। তাহলে এই গেল আমাদের আলোচ্য সূচি। এই আলোচ্য সূচির বিষয়ে আজকে আমরা ক্লাস নেব। ঠিক আছে? তো আমি তোমাদের এই আলোচ্য সূচিগুলি যাওয়ার আগে আরো একটি ধারণা আগে বলে দিই যে এই চ্যাপ্টারের যে তোমরা বিভিন্ন বাস্তব সমস্যার সমাধান করবে, এই সমস্যাগুলি সমাধান করার জন্য তোমাদের 4টি গুরুত্বপূর্ণ সূত্র জানতে হবে। আগে আমি সূত্রগুলো তোমাদের বলে দেব এবং তারপরে সূত্রগুলি কিভাবে এসছে তোমরা দেখতেই পাচ্ছ, আমি বোর্ডে ছবি এঁকে রেখেছি। এই ছবিগুলির সাহায্যে কিভাবে সেই সূত্রগুলি গঠন করা যায় সেগুলি আলোচনা করব এবং সর্বোপরি তোমাদের যেগুলি আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন বাস্তব সমস্যা কিভাবে সমাধান করা যায়। তাহলে এখন আমরা দেখে নিই যে শঙ্কুর সূত্রাবলীগুলি কি কি। দেখো, তোমরা সবাই চেষ্টা করবে খাতাতে লিখে নেওয়ার, খাতা নিয়েই তোমরা সবাই রেডি থাকবে। প্রথমত হচ্ছে যে যদি লম্ব বৃত্তাকার শঙ্কু এর ব্যাসার্ধকে তুমি r একক ধরো এবং শঙ্কু নিয়ে আমরা আলোচনা করব, তখন দেখবে তির্যক উচ্চতা আছে। এই তির্যক উচ্চতাকে তুমি যদি l ধরো এবং উচ্চতা, এই উচ্চতাকে যদি তুমি h একক ধরো, অর্থাৎ ভূমির ব্যাসার্ধ r একক, তির্যক উচ্চতা l একক এবং উচ্চতাকে h একক ধরো, তাহলে তুমি 4টি যে সূত্র পাবে সেই সূত্রে 1 নম্বর যে সূত্রটি হবে সেটি হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর l বর্গ একক। তাহলে আমরা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের একক কি পেলাম? পাই আর l। এই যে ছবিটি দেওয়া আছে এই ছবির সাহায্যে আমি তোমাদের এটা প্রমাণ করে দেখাবো কিভাবে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর l বর্গ একক হয়। দ্বিতীয়ত জানতে হবে যে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র দেখো লেখা রয়েছে পাই r ইনটু r প্লাস l বর্গ একক। আর তির্যক উচ্চতা এটিও নির্ণয় করতে হবে। তির্যক উচ্চতাকে l ধরেছি, তাহলে l √ h² প্লাস r², অর্থাৎ উচ্চতার বর্গ এবং ব্যাসার্ধের বর্গ তার বর্গমূল করলে পাওয়া যায় তির্যক উচ্চতা। আর শেষ পর্যন্ত একটি শঙ্কুতে কতটা আয়তন আছে, অর্থাৎ এটি একটি ঘনবস্তু, এতে কতটা পরিমাণ উপাদান থাকে তা নির্ণয়ের জন্য জানতে হয় আয়তন। আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে 1/3 পাই r² h ঘন একক। তাহলে আমরা 4টি সূত্র এখানে লিখলাম। ঠিক আছে? এবার প্রথমত আমি তোমাদের যে আলোচ্য সূচি এক এক করে আলোচনা করব। খুব ভালো করে তোমরা খেয়াল করো। প্রথমেই দেখো লেখা রয়েছে যে বাস্তবে দেখা লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির ঘনবস্তুর ধারণা। তো তোমরা দেখো আমার হাতে একটি কাঠের ব্লক আছে।
ঠিক ঠিক আছে, দেখতে পাচ্ছ তো? এই হচ্ছে আমার হাতে রাখা একটি কাঠের ব্লক। এই ব্লকটি হলো শঙ্কু। এই ব্লকটি হলো শঙ্কু। একে শঙ্কু কেন বলে বা কিভাবে এসে আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি, এবং শঙ্কুর যে সংজ্ঞা সেটি আমি তোমাদের বলে দেখাবো। তো এছাড়াও তোমরা বাস্তব জীবনে দৈনন্দিন বুঝতেই পারছো বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল, তো তার জন্য আমাদের একটু সমস্যা হলো। আমরা আবার ফিরে আসছি, যদিও আলো একটু অল্প, এই অল্প আলোতেই তোমাদের জন্য আমি ভিডিওটি তৈরি করার চেষ্টা করছি। তাহলে যেটি বলছিলাম যে বাস্তবে তুমি শঙ্কু দেখবে, তো এই শঙ্কু তুমি বিভিন্ন রকমের দেখতে পাবে। বাস্তব জীবনে অনেক কিছু আমরা ব্যবহার করি, সেগুলো শঙ্কু আকৃতির। প্রথমে যেটি আমাদেরকে মনে রাখতে হয় সেটি হচ্ছে আমরা রাজমিস্ত্রিদেরকে ঘর তৈরিতে দেখি, তখন ওই রাজমিস্ত্রি ভাইরা এটা দড়িতে বাঁধা এই রকমের একটি ঘন বস্তু ব্যবহার করে, যেটির সাহায্যে তারা কি করে, একটি দেওয়াল সোজা উঠছে কিনা সেটা পরিমাপ করে। ওই বস্তুটিকে আমরা ওলন বলে থাকি। তাহলে রাজমিস্ত্রিদের ব্যবহৃত ওলন সেটির একটি শঙ্কু। তারপরে তোমরা যদি মিষ্টির দোকানে যাও তাহলে দেখতে পাবে মিষ্টির দোকানে যে ময়রা জিলিপি ভাজছেন, তিনি একটি বিশেষ বস্তু ব্যবহার করেন যেখানে ময়দাটা রাখে, তারপরে জিলিপি ভাজে, সেটাকে বলা হয় জিলিপি ভাজা কাক। তাহলে জিলিপি ভাজা কাকটাও হচ্ছে শঙ্কু আকৃতির। তুমি যদি রেশনের দোকানে যাও, রেশনের দোকানে দেখবে কেরোসিন মাপা হয়। তাহলে কেরোসিন মাপার পরে যখন ঢালে, তুমি যে পাত্র নিয়ে গেছো সেই পাত্রতে, তাহলে সেই পাত্রটার উপরে একটা কিছু চাপিয়ে দেয়, সেখানে যদিও নলটা লাগানো থাকে, নল বাদ দিয়ে বাকি অংশটা সেটা হচ্ছে শঙ্কু। এছাড়াও বর্তমানে শঙ্কুর ব্যবহারের শেষ নেই। তোমরা যখন তোমাদের স্কুলে অ্যানুয়াল স্পোর্টস করো তখন বৃত্তাকার যে ট্র্যাক লাইন তৈরি হয় যেখানে খেলোয়াড়রা ঘুরে, তখন সেখানে দেখবে বিভিন্ন কালারের এই রকমের কাগজের তৈরি ব্লক রাখা হয়। সেই ব্লকগুলিও হচ্ছে শঙ্কু। আরো আরো অনেক অনেক জিনিস দেখতে পাবে। তুমি যদি বড় শহরে যাও, সেই শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য এই রকমের বড় বড় কালারিং বিভিন্ন রঙের শঙ্কু ব্যবহার করা হয়। এছাড়াও বয়া, যেখানে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় যে বয়াগুলি, সেগুলো হচ্ছে শঙ্কু। তাহলে আমরা দেখতে পেলাম যে বাস্তবে দেখা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির ঘনবস্তু কত আছে। আরো একটি গুরুত্বপূর্ণ
ঘনবস্তু তোমরা শঙ্কু আকৃতির ঘনবস্তুর কথা জানতে পারবে, সেটি হচ্ছে বরের টোপর। যখন বর বিয়ে করতে যায় তখন তার মাথায় যে টোপরটি থাকে সেটি হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু। এছাড়াও শঙ্কুর আরো একটি গুরুত্বপূর্ণ ব্যবহার হয় সেনা বিভাগে। সেনা বিভাগের লোকেরা যখন বিভিন্ন জায়গাতে যায় অস্থায়ীভাবে থাকার জন্য যে তাঁবু তৈরি করে, সেটিও হচ্ছে শঙ্কু আকৃতি। তাহলে আমরা দেখতে পেলাম যে বাস্তবে দেখা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির ঘনবস্তুর বিভিন্ন রকমের ধারণা। ঠিক আছে, দ্বিতীয়ত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর তল। আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা শঙ্কু। এই শঙ্কুর দুটি তল। এই শঙ্কুর এই দিকে একটি তল আছে, এটা হচ্ছে বক্রাকার তল। তাহলে এই বক্রাকার তল একটি পার্শ্বতল বলা হয় এটিকে। আর এই দেখো এখানে আরো একটি তল আছে, এটি হলো বৃত্তাকার সমতল। তাহলে কি জানলে? শঙ্কুর তল হচ্ছে দুটি। কি পেলাম আমরা? শঙ্কুর তল দুটি, এক হচ্ছে বক্রাকার পার্শ্বতল, আর হচ্ছে বৃত্তাকার সমতল। তাহলে এই দুটি তল নিয়ে একটি শঙ্কু গঠিত। কখনো কখনো এই তলটি উন্মুক্ত থাকে, আবার কখনো কখনো এটা ঢাকা থাকে। তাহলে শঙ্কুর তল দাঁড়ালো দুটি। ক্লিয়ার তো? আমরা শঙ্কুর তল নিয়ে তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর পেলাম বক্রতল ও সমতল, দুটি তল। এরপরে চলে আসবো আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা হয়, 3 নম্বর। ঠিক আছে, তাহলে 3 নম্বর জায়গাটা আসার আগে আমি তোমাদের একটু অন্য জায়গাতে যাব। তোমরা এই মুহূর্তে দেখো আমার হাতে একটি ব্লক আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই ব্লকটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এই ব্লকটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এটা সমকোণ, এটা হচ্ছে তোমার উচ্চতা, এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তুমি যদি এই উচ্চতাটাকে স্থির রেখে এই সমকোণী ত্রিভুজটিকে একবার সম্পূর্ণরূপে আবর্তন করো, সম্পূর্ণরূপে আবর্তন করো, তাহলে যে ঘনবস্তু তুমি পাবে সেই ঘনবস্তুটি হলো শঙ্কু। বোঝা গেল? তাহলে সেই ঘনবস্তুটি কি তৈরি হবে? সেই ঘনবস্তুটির নামই হয়ে যাবে শঙ্কু। ঠিক আছে তো? তাহলে আমরা শঙ্কু পেয়ে গেলাম। তাহলে শঙ্কু কি দাঁড়ালো? শঙ্কুর সংজ্ঞা আমরা কি বলবো? যে যদি একটি সমকোণী ত্রিভুজকে তার লম্ব বরাবর, সেটা লম্বকে অক্ষ করে একবার সম্পূর্ণ আবর্তন করি, তাহলে যে ঘনবস্তু উৎপন্ন হয় সেটি হচ্ছে শঙ্কু। ঠিক আছে, তাহলে শঙ্কু সম্বন্ধে আমাদের ধারণা চলে এলো। শঙ্কু কাকে বলে জেনে গেলাম। এবার আমরা 3 নম্বরের যে আমাদের আলোচ্য বিষয় লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, সেটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এইটা নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে আমরা একদম হাতে কলমে শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের ধারণা, অর্থাৎ আমরা জানি শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। এই পাই আর এল কিভাবে হয়েছে এটি আমাদের জানতে হবে। এই জন্য আমাদের যেটি দরকার সেটি হচ্ছে আমরা কাগজ কেটে বৃত্ত অঙ্কন করব। কাগজ, এটা মোটা কাগজ হতে হবে, আর্ট পেপার। দেখো তোমরা আমার হাতে একটি বৃত্তাকার কাগজের টুকরো আছে, এটি বৃত্ত। কি ঠিক তো? তাই না? তাহলে আমরা এরকম একটা বৃত্তাকার কাগজের টুকরো পেয়ে গেলাম। এই যে আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে বৃত্তাকার কাগজের টুকরো হয়ে গেল। সচরাচর আমরা কি করি? সাধারণত যখন বৃত্তের অঙ্ক করি তখন আমরা বৃত্তের ব্যাসার্ধকে কি ধরি? বৃত্তের ব্যাসার্ধকে আর ধরি। কিন্তু স্টুডেন্টরা একটু মনে রাখবে যে এই ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধটিকে তুমি আর না ধরে এল ধরবে। কি ধরবে? বৃত্তের ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ না করে তুমি এটাকে কি দ্বারা প্রকাশ করবে? এল দ্বারা প্রকাশ করবে। ঠিক আছে, তাহলে তুমি এরকমের একটি বৃত্তাকার টুকরো করলে। এবার এই বৃত্তাকার টুকরোকে ব্যাসার্ধকে আর ধরলে, দিয়ে এই রকম ভাবে এই বৃত্তটা থেকে
তুমি একটি বৃত্তচাপ কেটে নিলে, দেখো যদিও আলোটা কম তবু একটু ভালো করে দেখো, আমি এরকমের একটি বৃত্তকলা বার করে নিলাম। তাহলে আমার হাতে কি চলে এলো, দুটি বৃত্তকলা, এটিও একটি বৃত্তকলা, এটিও একটি বৃত্তকলা, ঠিক আছে তো। তাহলে আমরা এই বরাবর, এটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই যে ধার, এটাকে আমরা এল ধরলাম, এটা ব্যাসার্ধ এল। আবার যদি এইটা থেকে বলি তাহলে এটা কেন্দ্র ছিল, এটা হলো এল, ঠিক আছে, এটাও এল। এখন খুব মজার ঘটনা, তুমি একটু খুব ভালো করে যদি খেয়াল করো, তাহলে এই এল আর এই এল কে যদি আমরা খুব সুন্দরভাবে জোড় লাগিয়ে দিই, তাহলে আমরা কি করলাম, এই ব্যাসার্ধ দুটিকে জোড়া লাগিয়ে দিলাম। তাহলে দেখো তো, যদি তুমি এই ব্যাসার্ধটিকে জোড়া লাগিয়ে দাও তাহলে একটি ঘনবস্তু তৈরি হয়ে গেল। বলো এটি কি তৈরি হয়েছে, কি শঙ্কু হয়েছে তো। তাহলে এটি হলো একটি শঙ্কু। তাহলে এবার বলো, এতক্ষণ পর্যন্ত তুমি যে বৃত্তটি অঙ্কন করেছিলে, যে বৃত্তের ব্যাসার্ধ ছিল এল, এই মুহূর্তে সেই এল কি হয়ে গেল, তোমার যে শঙ্কু তৈরি হয়েছে সেই শঙ্কুর এটি একটি উচ্চতা, এবং এই উচ্চতাকে আমরা বলছি তির্যক উচ্চতা। তাহলে তোমার শঙ্কুর তির্যক উচ্চতা হলো এল। এবার তুমি আরেকটু ভালো করে খেয়াল করো, যখন তুমি শঙ্কু গঠন করেছো তাহলে এটা পার্শ্বতল হয়েছে, আর এইখানে একটি বৃত্তাকার সমতল হয়ে গেছে, কি ঠিক তো। তাহলে বৃত্তাকার সমতল হয়ে গেছে, এই বৃত্তাকার সমতল, তাহলে এটি বৃত্ত, এর একটি ব্যাসার্ধ থাকবে। ছবিতে দেখো আমরা এই পর 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 করেছি, এটা ছিল, এটা কেটে বার করেছি, এটা শঙ্কু হয়েছে। তাহলে এইটি জোড়া লাগিয়েছি, সুতরাং এটি হলো আমাদের কি, তির্যক উচ্চতা। একে এল দ্বারা প্রকাশ করা হয়েছে। এইখানে একটি বৃত্তাকার তল তৈরি হয়েছে, এই বৃত্তাকার তল, তার একটি ব্যাসার্ধ থাকবে, এই ব্যাসার্ধকে আমরা আর ধরেছি, ঠিক কি বোঝা যাচ্ছে। তাহলে এবার আমরা কি করছি, এবার আমরা যেটা করছি, মনে করো তুমি একটি শঙ্কু পেয়ে গেছো, তাহলে এই হলো শঙ্কু, এটা উল্টে নিয়েছি আমরা। তাহলে এই শঙ্কুর এটি হলো, এটি হচ্ছে কি তির্যক উচ্চতা, ঠিক আছে, আর এটা হলো তোমার বৃত্তাকার তল, এটা হলো বক্রাকার পার্শ্বতল। আমরা এই বক্রাকার পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে যাব। এটি যদি তোমার r দ্বারা প্রকাশ করি, তাহলে এইখানে যে পরিধি আছে সেই পরিধিটার সূত্র কি, 2 পাই r, 2 পাই r, এটারও পরিধিটা তাহলে 2 পাই r। তাহলে তুমি ভাবো তো, তুমি যখন এইটিকে ছুটিয়ে দিয়েছো, তখন তোমার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই যে পরিধি, এটাও হলো 2 পাই r, আর এইটা হলো l, এবং এটি হলো l, ঠিক আছে। তাহলে তুমি চাইছো এই জায়গাটিতে কতটা ক্ষেত্রফল আছে তা বার করতে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা নির্ণয় করব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। যেটি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা বার করছি, সেটি প্রকৃতপক্ষে বৃত্তকলার ক্ষেত্রফল, তাই হচ্ছে না, এটি হলো বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য। তাহলে বৃত্তচাপ কোনটা, এইটা হচ্ছে গোটাটাই বৃত্তচাপ, তাহলে তার দৈর্ঘ্য আমরা লিখে রেখেছি কত, 2 পাই r। তাকে যদি তুমি বৃত্তের পরিধি দ্বারা ভাগ করো, তাহলে বলো বৃত্তের পরিধি, এই বৃত্তটার পরিধি কত, যা যে বৃত্তের ব্যাসার্ধ ছিল l, তাহলে এখানে তুমি পেলে কি, এর পেলে পরিধি পেলে 2 পাই l। তাহলে যে বৃত্ত নিয়ে তুমি বৃত্তকলা তৈরি করেছো, সেই বৃত্তকলার বৃত্তচাপের দৈর্ঘ্য তুমি পেলে কত, 2 পাই r, আর সেই বৃত্তটির পরিধি তুমি পেয়েছো কত, 2 পাই l। তাকে তুমি যদি ওই বৃত্তের ক্ষেত্রফল দ্বারা গুণ করো, তাহলে তুমি বৃত্তকলার ক্ষেত্রফল পাবে। তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে, যে বৃত্তটি তুমি ব্যাসার্ধ l ধরেছিলে, সেই বৃত্তের ক্ষেত্রফল হয়েছিল, ন্যাচারালি বৃত্তের ক্ষেত্রফল হয় পাই r স্কয়ার, এইখানে r এর মান l, তাহলে সেখান থেকে আমরা পেলাম পাই r স্কয়ার, সরি পাই l স্কয়ার। তাহলে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের পরিধি ইনটু বৃত্তের ক্ষেত্রফল, এইখানে যদি আমরা সমস্তগুলো বসাই, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য পেলাম কত, 2 পাই r,
ওই বৃত্তটির ক্ষেত্র পেলাম 2 পাই l এবং ওই বৃত্তটির l ব্যাসার্ধ নিয়ে তার ক্ষেত্রফল পাচ্ছি পাই l স্কয়ার। এইদিকে তুমি একটু ক্যালকুলেশন করো, এই 2 আর 2 বাদ দিয়ে দাও, কেটে দাও, পাই পাই কেটে দাও, তাহলে এখানে থাকছে r, এখানে l, এখানে পাই, এখানে l স্কয়ার। তাহলে এই l দিয়ে l স্কয়ার কে ভাগ করো, পাই চলে এলো আগে আর l। তাহলে ফাইনালি আমরা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পেলাম পাই আর l। এম আই ক্লিয়ার? তাহলে আমি তোমাদের বোঝাতে পেরেছি কিভাবে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, এবং সেটি হয়ে গেল পাই আর l। এটি আমি কাগজ কেটে তোমাদের দেখিয়ে দিলাম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শঙ্কুর অঙ্ক করতে গেলে এটা তোমাকে জানতেই হবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট চলে আসব একটি শঙ্কু তার সমগ্রতল। দেখো আমাদের একটি শঙ্কু অঙ্কন করা আছে। এই শঙ্কুর তাহলে এই তলটার ক্ষেত্রফল আমরা তোমাদের দেখিয়ে দিলাম এবং সেটা হাতে কলমে দেখালাম যে এই পার্শ্বতল, এই যে আমার কাঠের ব্লক, এই ব্লকে যদি আমি এই জায়গাটায় রং করি তাহলে ক্ষেত্রফলে রং করতে হবে। তখন এইটা তির্যক উচ্চতা, এই তির্যক উচ্চতার এটা হবে ব্যাসার্ধ, তাহলে এর পার্শ্বতলের ক্ষেত্র হবে পাই আর l। ঠিক আছে, তাহলে এখানে আমরা পেলাম পাই আর l। ঠিক একই রকম ভাবে আমরা দ্বিতীয় সূত্র করতে যাব সমগ্রতল। সমগ্রতল বলতে তাহলে আমাদের কটা তল আছে? দুটো তল, এক আছে পার্শ্বতল আর আছে ভূমিতল। ভূমিতলটা হচ্ছে বৃত্তাকার তল। তাহলে আমি এগুলো একটু মুছে দিই, তোমরা পরবর্তীতে ভালো করে খেয়াল করো সমগ্রতল পেতে গেলে। তাহলে অলরেডি আমরা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম কি? তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা পাই আর l। সমগ্রতল বলতে তাহলে 2 নম্বর সূত্রতে আসছি। 2 নম্বর সূত্র গঠন করে দেখাচ্ছি। দেখো, শঙ্কু বলতে লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল, তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের মধ্যে তুমি দুটো জিনিস পাচ্ছ। এক নম্বর পাচ্ছ কি? এক নম্বর পেয়ে যাচ্ছ পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, আর তার সঙ্গে তোমাকে যোগ করতে হচ্ছে ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল বলো, তোমরাই বলো। পার্শ্বতলের ক্ষেত্রফল তোমরা বার করে রেখেছো পাই আর l, আর ভূমির ক্ষেত্রফল তোমরা জানো এই ভূমি হচ্ছে ব্যাসার্ধ r। তাহলে বৃত্তের যদি ব্যাসার্ধ r হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার। কি হয়? পাই আর স্কয়ার। এখন তুমি যদি একটু উল্টো করে লিখে নাও, অর্থাৎ পাই আর স্কয়ার কে আগে লিখে নাও আর পাই আর l এটিকে পরে লেখো, তাহলে এখানে পাই আর পাই আছে, পাই কমন নিয়ে নাও, এখানে আর স্কয়ার, এখানে r, তাহলে r কমন নিয়ে নাও, তাহলে এখানে আরো একটি r থাকছে, এখানে l থাকছে। তাহলে ফাইনালি তুমি শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র পেলে পাই আর l, পাই r ইনটু r প্লাস l। দেখো আমি 2 নম্বর সূত্রতে তোমাদের আগে লিখে রেখেছি সমগ্র তলের ক্ষেত্রফল পাই r ইনটু r প্লাস l। ঠিক আছে, এবার আমাদের জানতে হবে 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। শঙ্কুর তির্যক উচ্চতা, তাহলে তোমরা আগেই দেখেছো যে যখন এটি শঙ্কু তৈরি হয় তখন আমরা যেটা করি, একটা সমকোণী যে ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজ মনে করো এটি একটি এটা ও এ, এটা ও আর এটা হচ্ছে সি। তাহলে এটা ছিল একটা সমকোণী ত্রিভুজ, এইটা হচ্ছে তার অক্ষ ধরে পুরো ঘোরালে পরে এই রকমের একটি কি তৈরি হচ্ছে? শঙ্কু তৈরি হচ্ছে। তাহলে শঙ্কু তৈরি হয়ে গেল, তাই না? তাহলে শঙ্কুর এইটি বলছি ব্যাসার্ধ r, এটি উচ্চতা h, আর এটা হলো তির্যক উচ্চতা। তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা যে এখানে দিই, তাহলে আমরা সমকোণী ত্রিভুজ কি নাম? AOC এর উচ্চতা হচ্ছে তোমার AO, একে আমরা h একক ধরেছি, আর ভূমির ব্যাসার্ধ এই ভূমির ব্যাসার্ধ OC, একে r একক ধরেছি,
এবং তির্যক উচ্চতা এটা এসি, এটাকে এল একক দ্বারা প্রকাশ করেছি। তাহলে বলো সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্রানুসারে তুমি কি পাও? তুমি সেখান থেকে পেয়ে যাও অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থে তুমি যদি অতিভুজ নির্ণয় করো তাহলে অতিভুজ, শুধু যদি তুমি অতিভুজ পেতে চাও, অতিভুজ সমান হয়ে যাবে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস হবে ভূমি স্কয়ার। তুমি একটু ভালো করে খেয়াল করো, তোমার অতিভুজ হচ্ছে এল, এল মিন তির্যক উচ্চতা, লম্ব হচ্ছে এইচ, তাহলে এইচ স্কয়ার প্লাস ভূমি হচ্ছে ব্যাসার্ধ আর স্কয়ার। তাহলে তুমি তৃতীয় সূত্র পেয়ে গেলে ত্রিভুজের তির্যক উচ্চতা, ত্রিভুজের নয় ভুল বলেছি, এটা হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। শঙ্কুর তির্যক উচ্চতা l = √h² + r²। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র। ঠিক আছে, এবারে আমরা চলে আসব চতুর্থ সূত্র, যেখানে আমরা কি করব? আয়তন নির্ণয় করব। কি নির্ণয় করব? আয়তন নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আয়তন পেতে গেলে তোমরা দেখো আমার হাতে একটি কাঠের ব্লক আছে। এই ব্লকটি কেমন বলো তো? তোমরা আগের চ্যাপ্টারে করেছো। এটাকে কি বলি আমরা? এটাকে বলি লম্ববৃত্তাকার চোঙ। তাহলে এটিকে আমরা লম্ববৃত্তাকার চোঙ বলি। আচ্ছা, এটি থেকে তৈরি হয়েছে দেখো এইটি, তাই না? তাহলে এটি থেকে এটা তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে এটা একটু ভালো করে দেখো। এর তল আর এর তল একই। তাহলে আমরা কিভাবে পেয়েছি? আমরা এখান থেকে পেয়েছি একটি লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙ। এ হলো লম্ববৃত্তাকার চোঙ। ঠিক আছে, তাহলে লম্ববৃত্তাকার চোঙের এইদিকে আমরা উচ্চতা বলে থাকি। আচ্ছা, এটিকে আমরা ব্যাসার্ধ বলে থাকি। যদি আমরা এই লম্ব চোঙাকৃতি কাঠের টুকরো থেকে আমরা শঙ্কু আকৃতির কাঠের শঙ্কু তৈরি করতে যাই, তাহলে পরে কি করব? এই যে কেন্দ্র, এখান থেকে আমরা এটা যোগ করে দেব আর এটা যোগ করে দেব। তাহলে ভালো করে খেয়াল করো, ভেতরে একটি কি চলে এসেছে? শঙ্কু চলে এসেছে, তাই না? তো একটু মনে রাখবে যে এইটা থেকে যখন তুমি এই রকমের শঙ্কু তৈরি করতে চাইবে, তখন এই যে কাঠ আছে, এই কাঠের 3 ভাগ করলে 2 ভাগ নষ্ট হয়ে যায়, আর যে শঙ্কু থাকে তাতে 1 ভাগ থাকে। তোমরা সবাই জানো, কি জানো? তোমরা সবাই জানো চোঙের আয়তন। চোঙের আয়তন আগের চ্যাপ্টারে দেখেছো। চোঙের আয়তন সমান হচ্ছে পাই r²h ঘন একক। ঠিক আছে, তাহলে সেইখান থেকে তুমি পাবে কি? সেইখান থেকে তুমি চোঙের পাবে, চোঙ বলছি শঙ্কুর। তাহলে শঙ্কুর আয়তন তুমি কি পাবে? শঙ্কুর আয়তন তাহলে পাই r²h * 1/3, অর্থাৎ 3 ভাগ করে 2 ভাগ নষ্ট হয়ে যাচ্ছে, 1 ভাগ থাকছে। তাহলে শঙ্কুর আয়তন হয়ে যাচ্ছে কত? 1/3 পাই r²h ঘন একক। ক্লিয়ার? এত ঘন একক। তাহলে আমরা আমাদের এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলি সেগুলি সবই আলোচনা করে নিলাম। আমরা আলোচনা করলাম শঙ্কু কাকে বলে, শঙ্কু কিভাবে তৈরি করা যায় সেটি আলোচনা করেছি। বাস্তবে আলোচ্য সূচির মধ্যে দেখো, বাস্তবে দেখা লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির যে বস্তু তার ধারণা। আমি অনেক উদাহরণ তোমাদের দিয়েছি, তোমরা অনেক জিনিস ব্যবহার করো যেগুলি দেখতে শঙ্কুর মতো। কেন শঙ্কু সেটা হয়ে গেল। তারপরে শঙ্কুর তলের ধারণা। শঙ্কুর তল পেলাম আমরা দুটি, একটি হলো বক্রাকার পার্শ্বতল আর একটা হচ্ছে বৃত্তাকার সমতল। সুতরাং তল হলো দুটি। লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কিভাবে তৈরি করা হয় আমি কাগজ কেটে তোমাদের খুব সুন্দরভাবে হাতে কলমে শিখিয়ে দিলাম। সেটা হয়ে গেল কি? পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। তারপরে পার্শ্বতলের সঙ্গে যদি তুমি ভূমিতল যোগ করে দাও, তাহলে দুটি তল মিলিয়ে হয় সমগ্র তল।
তাহলে 2 নম্বরে পেলে সমগ্র তলের ক্ষেত্রফল পাই r ইনটু r প্লাস l বর্গ একক। তৃতীয়ত তুমি পেলে এই তির্যক উচ্চতা তুমি কিভাবে নির্ণয় করবে সেখানেও দেখলে তির্যক উচ্চতা সমান l ইজ ইকুয়াল টু রুট ওভার h স্কয়ার প্লাস r স্কয়ার একক। আর লাস্ট আমরা যেটা আলোচনা করলাম সেটা হলো আয়তন। আয়তন নির্ণয়ের সূত্র হলো 1/3 পাই r স্কয়ার h ঘন একক। ঠিক আছে, বিদ্যুৎ বিভ্রাট চলছে। আমার ইচ্ছে ছিল যে তোমাদের কিছু অনুশীলনীর অঙ্কগুলো প্র্যাকটিস করিয়ে দেবো। বিদ্যুৎ বিভ্রাট দেখতেই পাচ্ছ। তো এই মুহূর্তে আমি অনুশীলনীর অঙ্কগুলো আর তোমাদের জন্য করতে পারলাম না, নেক্সট ভিডিওতে অবশ্যই করে দেখাবো। তাহলে তোমরা কিছু কিছু অঙ্ক আমি করে দিলে বাকিগুলো নিজেরা করতে অবশ্যই পারবে। খুব ভালো করে এই অধ্যায়টা খুব ভালো করে সূত্রগুলো ধারণাগুলো যা যা আলোচনা করলাম মনে রাখবে, তাহলে তোমাদের অনুশীলনীর অঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে তোমরা এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে যে বেল বাটন আছে সেটা টিপবে যাতে পরবর্তী আমার ভিডিওগুলি সবার আগে তোমরা দেখতে পাও। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, ওকে বাই। ঠিক কেমন?